ভারতকে কোনো যুদ্ধে হারানো কেন অসম্ভব, আজকে সেই বিষয়ে আলোচনা করব। ভারতকে কি যুদ্ধে হারানো এতটাই সহজ? অন্যদিকে দেখা যায় ভারতের প্রধানমন্ত্রী বারবার করে সেনাদেরকে সবসময় ফ্রি হ্যান্ড দিয়ে থাকেন। মানে এখন আর্মি ঠিক করবে তারা কখন, কোথায়, কিভাবে অ্যাটাক করবে যুদ্ধকালীন পরিস্থিতিতে। একটা প্রশ্ন সবার মাথায় ঘুরপাক খাচ্ছে, যদি ভবিষ্যতে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ হয় তাহলে ভারত কিভাবে তার প্রতিরোধ করবে? এবার অনেকে হয়তো ভাবছেন যে 1962 সালে তো চীন ভারতকে যুদ্ধে হারিয়ে দিয়েছিল, তাহলে আজকের দিনে ভারতকে যুদ্ধে হারানো কি আদৌ অসম্ভব? তো এখানে বলে রাখি, 1962 সালে ভারতের যে অর্থনীতি ছিল, যে সামরিক শক্তি ছিল, যেভাবে ইন্টেলিজেন্স ফেলিয়ার হয়েছিল, তার সাথে কিন্তু আজকের দিনে ভারতের আকাশ পাতাল পার্থক্য আছে। তো দেখা যাক আজকের দিনে দাঁড়িয়ে ভারত কতটা শক্তিশালী। ভারতকে আজকের দিনে যুদ্ধে হারানো কেন অসম্ভব? সাথে যে সমস্ত পাকিস্তানি এবং ভারত বিরোধীরা ভারতকে ধ্বংস করার দিবাস্বপ্ন দেখছে, তাদের একটু রিয়ালিটি চেক করে নেওয়া যাক। ভারতের সামনে সব থেকে বড় যে হাতিয়ার সেটা হলো ভারতের জিওগ্রাফি। ভারত বিশাল। পাকিস্তানের আকার যেখানে মাত্র 4 লক্ষ স্কয়ার কিলোমিটার, সেখানে সম্পূর্ণ ভারতের আকার 32 লক্ষ স্কয়ার কিলোমিটার। ভারতকে উত্তর দিক থেকে সীমান্ত সুরক্ষা দিচ্ছে হিমালয় পর্বতমালা, যা প্রায় 2400 কিমি দীর্ঘ। এই হিমালয়ের কারণেই প্রাচীন কাল থেকে ভারতকে কোনো বড় শক্তি বা বড় দেশ আক্রমণ করতে পারেনি। চীন এবং ভারতের মধ্যে 1962 সালে যে যুদ্ধ হয়েছিল সেটাও মূলত অরুণাচল প্রদেশের সাইডে এবং লাদাখ রিজিয়ানে। বলতে পারেন ভারতের উত্তর পূর্ব দিক থেকে অলমোস্ট প্রোটেক্ট করে রাখে হিমালয়ান মাউন্টেন। এছাড়া ভারতের পশ্চিম দিকে পাকিস্তানের বর্ডার ঘেঁষে রয়েছে একটা বিশাল মরুভূমি, যার নাম থর। যে মরুভূমি এক্সট্রিম ওয়েদার পাকিস্তানের তরফ থেকে আসা যে কোনো অ্যাটাককে প্রতিহত করে। এছাড়া ভারতের 3 দিকেই রয়েছে বিশাল আকার সমুদ্র। আর যদি কোনো শত্রুদের সমুদ্রপথে ভারতের উপর অ্যাটাক করার চেষ্টা করে, তাহলে তাদের সামনে রুখে দাঁড়াবে ভারতের নেভি। বঙ্গোপসাগরে ভারত একটা স্ট্র্যাটেজিক পজিশন হোল্ড করছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এখানেও রয়েছে নেভির স্ট্রং পয়েন্ট। এই আন্দামানের কাছে আছে স্টেট অফ মালাক্কা, যা একটা গুরুত্বপূর্ণ গ্লোবাল ট্রেড রুট। এই ট্রেড রুটের মাধ্যমেই চীন সীমান্ত সম্পূর্ণ বিশ্বের সাথে বাণিজ্য করে। যুদ্ধের পরিস্থিতিতে ভারতের নেভি এবং স্টেট অফ মালাক্কাকে ব্লক করে যুদ্ধে একটা ইন্টারন্যাশনাল ইফেক্ট আনতে পারবে ভারত। ভারতে এই মুহূর্তে প্রায় 14 লক্ষ অ্যাক্টিভ মিলিটারি ও পার্সোনাল সেনা রয়েছেন, যাদের মধ্যে আর্মিতে রয়েছেন প্রায় 12,50,000 জন এবং 1,40,000 জন আছেন এয়ারফোর্সে। ইন্ডিয়ান নেভিতে আছেন প্রায় 70,000 সৈন্য। এছাড়া রিজার্ভ ফোর্সে রয়েছে প্রায় 9 লক্ষ সৈনিক। প্যারামিলিটারিতে আছেন 6 লক্ষ সৈনিক। টোটাল যদি কাউন্ট করা হয় তাহলে এই সংখ্যাটা গিয়ে দাঁড়াবে 35 লক্ষের কাছাকাছি, যা চীনের পরেই স্থান। নাম্বারের দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মিলিটারি ভারতের। আর এই মিলিটারি শুধু সংখ্যার দিক থেকে নয়, স্কিলের দিক থেকেও অনেক এগিয়ে রয়েছে। সিয়াচেনের মতো হাই অ্যালার্ট জায়গা থেকে শুরু করে রাজস্থানের থর মরুভূমি জঙ্গল এরিয়া, সমুদ্র, গ্রাম, পাহাড়, পর্বত, সমস্ত জায়গায় যুদ্ধ করার জন্য ভারতীয় আর্মি একদম এক্সপার্ট। ভারতের এই আর্মিদের ট্রেনিং করার জন্য রয়েছে এনডিএ ন্যাশনাল ডিফেন্স একাডেমি, আইএমএ ইন্ডিয়ান মিলিটারি একাডেমি এবং ওটি এর মতো একাডেমিগুলো। অন্যদিকে আপনারা যদি পাকিস্তানের সংখ্যাটা দেখেন তাহলে দেখবেন পাকিস্তানে আর্মির সংখ্যা রয়েছে এবং রিজার্ভ মিলিয়ে 17 লক্ষ, যারা অলরেডি ভারতের সাথে 3টি যুদ্ধে হেরেছে। এই মুহূর্তে পাকিস্তানের ভিতরেই পাকিস্তান আর্মিদের হামলার শিকার হচ্ছে। বেলুচিস্তান ও আফগানিস্তান সীমান্তে প্রতি মাসেই কোনো না কোনো আর্মির কনভয় বা বেসে অ্যাটাক করা হয়। যেমন কয়েক মাস আগে বালুচিস্তানে ট্রেন হাইজ্যাক করা হয়েছিল। বেছে বেছে আর্মি এবং পার্সোনাল আর্মিদেরকে হত্যা করা হয়েছিল। এমনকি ইমরান খানের পার্টিও পাকিস্তানের এই খারাপ অবস্থানের জন্য, তাদের খারাপ ইকোনমির জন্য পাকিস্তানের আর্মিকে দায়ী করে। অন্যদিকে ভারতের জনগণ ভারতের আর্মিকে সাপোর্ট দেয় এবং রেসপেক্ট করে। এর একটা বড় প্রধান কারণ হলো ইন্ডিয়ান আর্মি কখনো ভারতের ইন্টারনাল পলিটিক্সে ইন্টারফেয়ার করেনি। এছাড়াও ভারতের এই আর্মি 1965-1971 কার্গিলের যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছে এবং জিতেছে। এমনকি ইউনাইটেড নেশনস এর ফোর্সেও ভারতীয় আর্মির সংখ্যা সব থেকে বেশি, প্রায় 5,900 জন। এর ফলে এক্সপিরিয়েন্সের দিক থেকেও ভারতের আর্মি বহুগুণ বৃদ্ধি পেয়ে এগিয়ে আছে পাকিস্তানের থেকে। এবার আপনি ভাবতে পারেন যে আর্মি দিয়ে কি হবে, কারণ যুদ্ধ যদি কোনো দেশ ভারতের উপর নিউক্লিয়ার অ্যাটাক করে তাহলে তো আর্মি কোনো কাজে আসবে না। তো এই বিষয়ে আমি আরেকটু ডিটেলসে বলে যাই। নিউক্লিয়ার পার্টে ডিসকাস করব। ভারত মহাসাগরের এই মুহূর্তে ভারতের সব থেকে শক্তিশালী নৌবাহিনী অন্য কোনো দেশের নেই। ভারতের কাছে রয়েছে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার, আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রান্ত
বিক্রমাদিত্য, যেগুলোতে 30টা করে মোট 60টি যুদ্ধ বিমান রাখার ক্যাপাসিটি আছে, যেখানে পাকিস্তানের কাছে এই মুহূর্তে একটাও এয়ারক্রাফট ক্যারিয়ার নেই। ভারতের কাছে এছাড়া রয়েছে 10টা ডেস্ট্রয়ার এবং পাকিস্তানের কাছে কিন্তু ডেস্ট্রয়ার নেই। ভারতের ফ্রিগেট আছে 15টি, পাকিস্তানের কাছে আছে 9টি। ভারতের কাছে এই মুহূর্তে 3টি নিউক্লিয়াস পাওয়ার সাবমেরিন রয়েছে, যে সাবমেরিনগুলো জলের নিচে টানা কয়েক মাস ধরে লুকিয়ে থাকতে পারে। আর এই প্রত্যেকটা সাবমেরিন সেকেন্ড স্ট্যাক ক্যাপাবিলিটি রাখা আছে। এই সেকেন্ড স্ট্যাক ক্যাপাবিলিটি কি, এই বিষয়ে একটু পরে আলোচনা করব। কিন্তু এই মুহূর্তে পাকিস্তানের কাছে একটা নিউক্লিয়ার সাবমেরিন নেই। ভারতের কাছে আছে 10টা ডিজেল চালিত সাবমেরিন, যেখানে পাকিস্তানের সংখ্যা মাত্র 8টি। নেভির মতো এয়ারফোর্সেও ভারত পাকিস্তানের থেকে বহুগুণ এগিয়ে রয়েছে। ভারতের কাছে এই মুহূর্তে 260টা অপারেশন সুখোই জেট বিমান রয়েছে এবং 4.5 জেনারেশনে থাকা 36টা রাফাল রয়েছে। মিরাজ 2000 রয়েছে 50টা, তেজস ফাইটার জেট রয়েছে 83টা এবং মিগ রয়েছে 60টা, জাগুয়ার রয়েছে 110টা, মিগ 21 রয়েছে 21টা এবং বাইসন রয়েছে 40টা। আর এই ফাইটার জেটগুলো ছাড়াও আছে আর্লি ওয়ার্নিং সিস্টেম, যেমন নেত্রা ট্রান্সপ্লান্টের জন্য রয়েছে C7 এবং C13। আর এই এয়ার ডিফেন্সের জন্য রয়েছে S-400 এবং আকাশ মিসাইল সিস্টেম, যা ভারতের দিকে আসা যে কোনো মিসাইল এয়ারক্রাফট ক্যারিয়ারকে রুখে দিতে সক্ষম। এছাড়াও রয়েছে চিনুক এবং অ্যাপাসির মতো কম্প্যাক্ট হেলিকপ্টার। ভারতের কাছে এই মুহূর্তে শর্ট এবং লং রেঞ্জের সব ধরনের মিসাইলই রয়েছে। অগ্নি 1, অগ্নি 2, অগ্নি 3, অগ্নি 4, অগ্নি 5। এই মিসাইলগুলোর রেঞ্জ প্রায় 7000 কিলোমিটার, যা অলমোস্ট পুরো এশিয়াকে কভার করে। আর এই মিসাইলগুলো পারমাণবিক বোমা ক্যারি করতেও সক্ষম। এছাড়া রয়েছে পিত্তি সিরিজের শর্ট মিসাইল, যা 150 থেকে 600 কিলোমিটারের মধ্যে আঘাত আনতে পারে। ব্রাহ্মস মিসাইল সিস্টেম, যার স্পিড মার্ক 3, মানে এটা শব্দের চেয়েও 3 গুণ বেশি গতিতে চলে এবং এর রেঞ্জ প্রায় 800 কিলোমিটার। ব্রাহ্মস মিসাইল পারমাণবিক বোমা বহন করতে সক্ষম। এছাড়া রয়েছে সূর্য, পাইথন, নির্ভয় আকাশ মিসাইল। অন্যদিকে পাকিস্তানের কাছেও কিন্তু বেশ কিছু শক্তিশালী মিসাইল রয়েছে, যেমন শাহিন, আবদিল, গাজনবী। তবে এগুলো কোনোটাই সুপারসনিক নয়, এগুলো কোনোটাই শব্দের চেয়ে বেশি গতিতে চলে না, আর এর মধ্যে কোনোটাই ব্রাহ্মসের মতো এত দ্রুত গতিতে সঠিক নিশানায় আঘাত আনতে পারে না। আর ভারত যে এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে তা রাশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট এয়ার ডিফেন্স সিস্টেম S-400। এটা খুব সহজেই পাকিস্তান থেকে আসা যে কোনো ফাইটার জেট বা মিসাইলকে ডিস্ট্রয় করতে পারবে। একটা যুদ্ধে সব থেকে বেশি যেটা দরকার সেটা হলো টাকা। আবার যে কোনো মুহূর্তে ভারত পাকিস্তান যুদ্ধ হতে পারে। এর জন্য পাকিস্তান সবসময় তাদের সমস্ত সেনাকে বর্ডারের কাছে ডিপ্লয় করে, যার জন্য তাদের প্রতি মিনিটে প্রচুর টাকা খরচ হচ্ছে। কিন্তু পাকিস্তানের জিডিপি মাত্র $374 বিলিয়ন, যেখানে ভারতের জিডিপি পাকিস্তানের প্রায় 10 গুণ। এই মুহূর্তে বিশ্বের ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি হলো ভারত। যদি ভারতকে একটা লম্বা সময় ধরে যুদ্ধ চালাতে হয়, তাহলে ভারত সেটা আরামসে চালিয়ে যেতে পারবে। ভারতের মোট ফরেক্স রিজার্ভ রয়েছে $650 বিলিয়ন, যেখানে পাকিস্তানের ফরেক্স রিজার্ভ মাত্র $15 বিলিয়ন, যার মধ্যে লোনের ইন্টারেস্ট দিতে হয়, আবার বেশিরভাগ টাকা খরচ হয়ে যায়। আর একটা যুদ্ধের পর যখন একটা দেশের স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে হয়, তার জন্য কিন্তু টাকার প্রয়োজন হয়। আর সেক্ষেত্রে ভারত খুব সহজেই ইন্টারন্যাশনাল হেল্প নিয়ে এগিয়ে যেতে পারবে বলে আশা করা যায়। ভারত বর্তমানে প্রযুক্তি এবং গবেষণার ক্ষেত্রে অনেক শক্তিশালী অবস্থানে রয়েছে। ভারতীয় স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো বহু স্যাটেলাইট লঞ্চ করেছে, যার ফলে ভারতের ডিফেন্স এই মুহূর্তে অনেক বেশি মজবুত। ভারতের দিকে আসা যে কোনো জাহাজ বা যে কোনো ফাইটার জেটের আর্লি ওয়ার্নিং পেয়ে যায় ভারত। এছাড়া ভারতের কাছে একটা স্যাটেলাইট ডিস্ট্রয় করার টেকনোলজি রয়েছে, যে টেকনোলজি এই মুহূর্তে বিশ্বের মাত্র 5টা দেশের কাছে রয়েছে: আমেরিকা, ইসরায়েল, রাশিয়া, চীন এবং ভারত। এই টেকনোলজির মাধ্যমে ভারত শত্রু দেশের স্যাটেলাইটকে ডিস্ট্রয় করে দিতে পারবে, যার ফলে যুদ্ধের সময় যে কোনো একটা দেশ অন্ধ হয়ে যাবে। তারা মিলিটারির জন্য জিপিএস ব্যবহার করতে পারবে না, এমনকি কমিউনিকেশন সিস্টেমও ব্যবহার করতে পারবে না। এই DRDOর মতো রিসার্চ অর্গানাইজেশন ভারতের ডিফেন্স সেক্টরকে আরো মজবুত করতে অল টাইম কাজ করছে। উন্নত মানের ড্রোন, মিসাইল এবং ফাইটার জেটের ইঞ্জিন তৈরি করার কাজও চলছে। ভারত একটা পারমাণবিক শক্তিধর দেশ, তবে ভারত নো ফার্স্ট ইউজ পলিসি মেনটেনেন্স করে, মানে যতক্ষণ না অন্য কোনো দেশ ভারতের উপর পারমাণবিক অ্যাটাক করছে ততক্ষণ পর্যন্ত ভারত তার পারমাণবিক বোমা ব্যবহার করবে না। দেখুন, বর্তমান পরিস্থিতিতে দুটো পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ হওয়ার চান্স খুবই কম। আর যদিও বা যুদ্ধ হয়, তাহলে পারমাণবিক বোমা ব্যবহারের মতো ভুল কোনো দেশ করবে না। আপনারা জানেন নিশ্চয়ই রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ কতদিন ধরে চলছে। এবার রাশিয়া তো একটা সুপার পাওয়ার, কিন্তু তারপরেও তারা ইউক্রেনে পারমাণবিক বোমা ব্যবহার করেনি।
অথচ এই হামলার জন্য রাশিয়ার উপরে প্রায় 16,000-এর বেশি স্যাংশন চাপানো হয়েছে। এবার ভাবুন যে রাশিয়া যদি ইউক্রেনের উপর পারমাণবিক বোমা অ্যাটাক করতো তাহলে তাদের সাথে কি হতো। এবার এত কিছুর পরেও পাকিস্তান যদি ঠিক করেই নেয় যে তারা ভারতের উপর পারমাণবিক অ্যাটাক করবে, তাহলে সেই অ্যাটাকের আগেই স্যাটেলাইটের মাধ্যমে ভারত তার খোঁজ পেয়ে যাবে এবং সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটির জন্য ভারত এই পলিসিটাকে মেনটেনেন্স করবে। এটা ঠিক যে পারমাণবিক যুদ্ধ হয় তাহলে দুটো দেশই প্রায় ধ্বংস হয়ে যাবে, কিন্তু ভারতের নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন এনসিওর কারণে পাকিস্তানও ধ্বংস হয়ে যাবে। এটা ওয়েস্ট অফ দ্য সিনিয়রিটিতে যদিও একটা ধরে নেয় যে ভারত মেনল্যান্ডকে পাকিস্তান ধ্বংস করে দিতে চায়, তাহলেও জলের নিচে ভারতের লুকিয়ে রাখা নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিনগুলো থেকে পাকিস্তানের উপর নিউক্লিয়ার অ্যাটাক করা সম্ভব। আর এটাকেই বলা হয় সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি। কাশ্মীরে অ্যাটাকের পর থেকেই ভারত সরকার, ভারতের সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো সাপোর্ট জানিয়েছে ভারত সরকারকে একটা স্ট্রং অ্যাকশন নেওয়ার জন্য। রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক মতানৈক্য রয়েছে বিষয়ে, কিন্তু দেশের সিকিউরিটির ব্যাপারে তারা সবাই একজোট। এমনকি জনগণও হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, সবাই নিজেদের দেশকে সম্মান করে বিপদের সময় সবাই দেশের সাথে থাকবে এবং পাশে দাঁড়াবে। ফলে বড় কোনো যুদ্ধ হলে ভবিষ্যতে ভারত দেশের ভিতর থেকে ফুল সাপোর্ট পাবে। এছাড়া বিশ্বের অনেক দেশ ভারতকে সাপোর্ট করে, যেমন ফ্রান্স, রাশিয়া, জার্মানি, জাপান, ইসরায়েল, এরকম বহু দেশ রয়েছে যারা কাশ্মীর হামলার পর থেকে ভারতের পাশে দাঁড়িয়েছে। তো সবশেষে একটা প্রশ্ন ঘুরপাক করে আবারও আসছে যে ভারত কি আসলেই অপরাজেয়? ভারতের সামনে আজকের দিনে কোনো চ্যালেঞ্জ নেই? চ্যালেঞ্জ আছে, কিন্তু সেটা পাকিস্তান নয়। দেখুন, সামরিক দিক থেকে বলুন বা অর্থনৈতিকভাবে ভারতের থেকে পাকিস্তান অনেক গুণ পিছিয়ে আছে, কিন্তু আমাদের মেইন প্রবলেম ফেস করতে হচ্ছে চীন থেকে, কারণ চীন অলরেডি ভারতের সাথে যুদ্ধ করেছে এবং জিতেছে। আজকের দিনেও প্রায় সব দিক থেকেই চীন আমাদের ভারতের থেকে এগিয়ে রয়েছে। ট্রেড ওয়ারের জন্য চীন থেকে বেশিরভাগ কোম্পানি ভারতে শিফট করছে, যেটা চীনের ইকোনমিকের কাছে একটা বড় ধাক্কা, যে কারণে চীন চাইবে ভারত একটা বড়সড় যুদ্ধে জড়িয়ে যাক, যাতে ভারতের অর্থনীতি দিন দিন পিছিয়ে পড়ে। আজকের দিনে কিন্তু পাকিস্তান নয়, ভারতের সব থেকে বড় চ্যালেঞ্জ হলো চীন। আর আমাদেরকে ভবিষ্যতে এই চীনকে বিট করার ক্যাপাবিলিটি তৈরি করতে হবে। এটা তো আমি আলোচনা করলাম ভারতকে কেন যুদ্ধে হারানো অসম্ভব। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।